স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখনো পর্যন্ত তিনি স্পিকার আছেন বা নেই এটি একটি আইনগত বিষয়, কিন্তু তিনি পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ সরকার আমলে যে কয়জন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ছিলেন একেবারে নিরুত্তাপ এবং নির্ঝঞ্ঝাট শুধুমাত্র ভোগ করেছেন এবং কোনো দায় দায়িত্ব নিতে হয়নি, তার মধ্যে শিরীন শারমিন চৌধুরী সবচেয়ে সৌভাগ্যবতী। জাতীয় সংসদের স্পিকারের মতো একটি পদ, এবং তার আগে স্পিকারের আগে তিনি ছিলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর আগে 2009 পার্লামেন্টে তিনি মহিলা কোঠায় তিনি সংসদ সদস্য হয়েছিলেন। তো এই যে শিরীন শারমিন চৌধুরী, মূলত তার একেবারে আওয়ামী লীগের যে রাজনীতি, তার কোনো রকম অভিজ্ঞতা নেই, অংশগ্রহণ নেই, এবং রাজনীতি তিনি যেদিন সংসদ সদস্য হয়েছিলেন সেদিনও বুঝেননি, আর যেদিন পদত্যাগ করলেন সেদিনও তার মাথায় এই রাজনীতির যে বিষয়টি ঢুকেনি। শেখ হাসিনার যে কয়টি ব্যাড সিলেকশন, ভুল সিদ্ধান্ত এবং মন্দ সিদ্ধান্ত এবং মন্দ পছন্দ, তার মধ্যে এই শিরীন শারমিন অন্যতম, দীপুমণি প্রধানতম। এই যে বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনিও তার যে পছন্দ, সেই পছন্দের ক্ষেত্রে সবচেয়ে একটা রং ডিসিশন। এবং শেখ হাসিনার অনেকগুলো ভুলের মধ্যে মারাত্মক যে ভুল, তিনি প্রায় সব কাজে তার বোনকে তিনি পাশে রাখার চেষ্টা করেছেন। আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি শেখ রেহানাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, কিন্তু ভিতরের খবর অন্য, আর বাইরে যে দুর্নাম এবং বদনাম সেটা সীমাহীন। ফলে প্রশাসনের ভিতরে একটা প্যারালাল বলয় গড়ে উঠেছিল, ব্যবসায়ীদের মধ্যে একটা প্যারালাল বলয় গড়ে উঠেছিল। প্রধানমন্ত্রীকে অনেকে পছন্দ করতেন, কিন্তু শেখ রেহানার পছন্দের যারা মানুষ ছিলেন তারা সবকিছু নিয়ন্ত্রণ করতেন, যেমন জনাব তারেক সিদ্দিকী, এস আলম। ওনাদের সঙ্গে শেখ রেহানার যে সম্পর্ক, এটি নিয়ে সবাই মোরালেস ওপেন সিক্রেট। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে শিরীন শারমিন চৌধুরীকে এগিয়ে এনেছেন, বিশ্বাস করেছেন, পদ পদবি দিয়েছেন, এটি কেন দিয়েছেন একমাত্র তিনি ভালো বলতে পারবেন। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শেখ হাসিনা যে সীমাহীন আনুগত্য চান বা চাইতেন, তারপরে তিনি কতগুলো ক্যারেক্টারিস্টিক্স যার উপর তিনি নির্ভর করতে চাইতেন, আর তার কতগুলো বিষয় দুর্বলতা ছিল, এই পুরো জিনিসটির একটা মনুমেন্ট হিসেবে শিরীন শারমিন ছিলেন তার একটা উৎকৃষ্ট উদাহরণ। যেমন শিরীন শারমিন ভালো ছাত্রী ছিলেন, তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ল ডিপার্টমেন্ট থেকে। তো এখন সেই শিরীন শারমিন চৌধুরী তার যে লেখাপড়া, সেই লেখাপড়ার ব্যাপারে তার কোনো সন্দেহ নেই যে তিনি ভালো ফলাফল করেছেন। কিন্তু কর্মজীবনে যদি সুপ্রিম কোর্টে তার প্র্যাকটিস দেখেন, ডক্টর শিরীন শারমিন চৌধুরীর প্র্যাকটিস দেখেন, কর্মজীবনে তার যে সফলতা কিংবা পারিবারিক জীবনে তার যে সফলতা, এটির কোনো রকম নমুনা নেই। স্পিকারের মতো একটা পদে থাকার পরে তার একটা বক্তব্য, একটি কর্ম কিংবা একটি দৃশ্য আমরা স্মরণ করতে পারি ঐতিহাসিকভাবে, এরকম কোনো নজির তিনি 15 বছরে সৃষ্টি করতে পারেননি। যেমন আমরা এখনো যে সাবেক স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ কিংবা সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তার অনেক কিছু আমরা স্মরণ করতে পারি। তো তিনি শিরীন শারমিনের মতো লেখাপড়া জানা নন, তিনিও অ্যাডভোকেট, তবে অল থ্রো 3rd ক্লাস পাওয়া, গ্রাম্য স্কুল থেকে পড়াশোনা করেছেন, নিজেকে তিনি বটতলার উকিল বলেন, কিন্তু তার যে রাজনীতির যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার কাছে শিরীন শারমিন চৌধুরী রীতিমতো একেবারে শিশু নন, একেবারে একটা জড় পদার্থ।
অর্থাৎ যিনি শুধু ধাক্কা দিলে নড়েন, আবার থামিয়ে দিলে থেমে যান। তো এরকম একটা ইলেকট্রিক বেল শেখ হাসিনার দরকার ছিল, সেই বেলটি তিনি এই স্পিকারের চেয়ারে বসেছেন। তো অথচ রাষ্ট্রপতি, স্পিকার, এই যে দুটো পদ এবং প্রধান বিচারপতির যে পদ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ, এই পদগুলো যাকে বলা হয় একেবারেই এতটা সেন্সিটিভ যে এখানে বসে আপনি কাউকে সর্বনাশ ঘটাতে পারেন, আর এখানে বসে আপনি বিপদের সময় সবচেয়ে বেশি উপকার করতে পারেন। তো এই জায়গাগুলোতে যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তারা সবসময়টিতেই ওইরকম ঈর্ষণীয় ব্যক্তিত্বের, লেখাপড়া জানা ভালো মানুষকে এখানে বসান, যারা যে কোনো দুর্যোগ মুহূর্তে সাহায্য করতে পারে। আপনি যেমন ধরেন জেনারেল ওয়াকার, এখন জেনারেল ওয়াকারের জায়গাতে যদি জেনারেল আজিজ থাকতেন, আপনি নিশ্চিত থাকেন যে শেখ হাসিনাও মরতেন, আজিজও মরতেন। যদি ওয়াকার সাহেবের জায়গায় আবু বেলাল থাকতেন, বেলাল সাহেবও মরতেন, শেখ হাসিনাও মরতেন। এবং বাংলাদেশে ওই যে ওবায়দুল কাদের বলেছিল 10 লাখ লোক মারা যেত, তার সাথে আরো বেশি মানুষ মারা যেত। যদি এই যে সর্বশেষ শফিউদ্দিন, এই গণঅভ্যুত্থানটা যদি শফিউদ্দিনের জামানায় হতো, তাহলে ঠিক একই ঘটনা ঘটত। তো এখন দেখুন, ওয়াকারুজ্জামান শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু সেই আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি তার যে দক্ষতা, তার যে অভিজ্ঞতা, তার যে ভালো মানসী, এই পুরো বিষয়টি দিয়ে তিনি যে পরিস্থিতি সামাল দিয়েছেন এবং সকলের জন্য একটি সম্মানজনক পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করার জন্য সেনাবাহিনীকে তিনি যেভাবে সামাল দিয়েছেন, এটি আমি মনে করি যে এটি ঐতিহাসিক দায়িত্ব। তিনি কতদিন এই পদে থাকতে পারবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু তিনি যে দায়িত্বটি পালন করেছেন, এবং শেখ হাসিনা যদি জীবনে একটি ভালো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এই ওয়াকারুজ্জামানকে তিনি যে সেনাপ্রধান বানিয়েছেন, এই সেনাপ্রধান এর বানানোর কারণে তিনি এবং তার বোন এই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন। নচেত পুরো শেখ পরিবার নিশ্চিহ্ন হয়ে যেত। আগের বার তো ৭৫-এর 15 আগস্টে যারা জীবিত ছিলেন, যদি এখানে রক্তাক্ত ঘটনা ঘটত এবং সেনাবাহিনী যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারত, তাহলে কোনো শেখের সহ বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। এই জন্য আমি সবসময় মনে করি যে আপনার যারা শত্রু, তারা যদি যোগ্যতম হয়, তাহলে আপনার প্রয়োজনে আপনার পিতামাতার চাইতে আপনার শত্রু কিন্তু সবার আগে এগিয়ে আসবে। এই জন্য বন্ধুত্ব করার জন্য, শত্রুতা করার জন্য সবসময় যোগ্যতম লোককে বেছে নিতে হবে। আর অযোগ্য লোক বন্ধু হলে এবং অযোগ্য লোক শত্রু হলে আপনার জীবনটা যে কতটা তছনছ হয়ে যাবে সেটি কল্পনা করা যায় না। আপনি দেখুন, পৃথিবীর দুজন বিখ্যাত বীর, সর্বকালের সেরা বীর, একজন হল রিচার্ড দ্য লায়ন হার্ট। ইংল্যান্ডের যে কজন বিখ্যাত গ্রেট এম্পারার, সম্রাট রয়েছেন, তার মধ্যে রিচার্ড দ্য লায়ন হার্ট। আর মুসলমানদের ইতিহাসে যে কজন মহাবীর রয়েছেন, খালিদ বিন ওয়ালিদ, হযরত উমর ইবনুল খাত্তাব, এদের মতো যারা মহাবীর রয়েছেন, তারেক বিন জিয়াদ, তাদের মধ্যে অন্যতম হলেন গাজী সালাউদ্দিন আইয়ুবী। এই দুজন যুদ্ধ করছেন, জীবন মরণ যুদ্ধ করছেন। তো সেই যুদ্ধ করার জন্য রিচার্ড চলে গেছেন ইংল্যান্ডের যে শীতল পরিবেশ, সেখান থেকে তিনি চলে গেছেন মরুভূমির রুক্ষ পরিবেশের মধ্যে। এখন সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার বরফ লাগবে, এবং তার ঘোড়া ও অসুস্থ হয়ে গেল, এবং তিনি মানে প্রাণে তার বাঁচার মতো অবস্থা নেই। এবং এই খবর যখন সালাউদ্দিন আইয়ুবীর শিবিরে গিয়ে পৌঁছলো, যুদ্ধের ময়দানে, আপনি চিন্তা করেন, তিনি সেই তার নিজের জন্য সংরক্ষিত যে বরফ, সেই বরফ তিনি সেই রিচার্ড দ্য লায়ন হার্টের জন্য পাঠিয়ে দিলেন। তারপর তার আস্তাবলের সবচেয়ে ভালো যে ঘোড়াটি, সেই ঘোড়াটিও তিনি পাঠিয়ে দিলেন। এরপর কিন্তু তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই ঘটনার পরে আবার যুদ্ধের পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল, সন্ধি হয়েছিল। তো এটা হলো শত্রুতা, ভালো মানুষের শত্রুতা। আর মন্দ মানুষের সঙ্গে যখন আপনি শত্রুতা করতে যাবেন, তখন আলটিমেটলি আপনি সেই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়বেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল, ঐতিহাসিক বড় ভুল হলো বিএনপি একজন প্রধান বিচারপতিকে বয়স বাড়িয়ে
তারপরে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর যে চক্রান্ত করেছিল বিচারপতি কে এম হাসান, এই বিচারপতি কে এম হাসানের বিরুদ্ধে আওয়ামী লীগের যে আন্দোলন, এটা তাদের একটা ঐতিহাসিক ভুল ছিল। এর কারণ হলো তিনি সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে এ যাবৎকালের ল্যান্ডমার্ক ভদ্রলোক এবং সফল মানুষ। ফলে তিনি যদি একেবারে জিয়াউর রহমান সাহেবের আপন ভাইও হতেন, তবুও তার কাছ থেকে আওয়ামী লীগ যে ন্যায় বিচার পেত, সেই ন্যায় বিচারটা আওয়ামী লীগের একান্ত আপনজন, প্রিয় ভাজন জাস্টিস, যে এখন যে চিফ বিচারপতি যিনি পদত্যাগ করলেন, বিচারপতি শাহীন, আমরা তাকে শাহীন ভাই হিসেবে জানি, তিনিও কিন্তু করতে পারেননি। মানুষকে উপকার করতেও যোগ্যতা লাগে, আর যাদের খুব বেশি যোগ্যতা আছে তারা কোনো অবস্থাতে কাউকে ক্ষতি করতে পারে না। এখন শিরীন শারমিন ঠিক ওইরকম একজন মানুষ, যিনি আসলে উপকারও করতে পারবেন না, আর ক্ষতি করার যেখানে যতটুকু দরকার তিনি ইচ্ছে না করলেও সর্বনাশ করে ছাড়বেন। এবং এই 15 বছর ধরে তিনি শেখ হাসিনাকে যেভাবে তিনি শেখ হাসিনা রূপ রস গন্ধ তিনি উপভোগ করেছেন, শেষ সময়টিতে এসে এই পদত্যাগ করা, এবং তিনি ইতিমধ্যে একটি হত্যা মামলার আসামি হয়ে পড়েছেন এবং তাকে জেলে যেতে হবে, কোনো সন্দেহ নেই। তিনি কি করেছেন বা না করেছেন, দুর্নীতি অন্যায় কি কাজ করেছেন না করেছেন, বড় বিষয়টা নয়। শেখ হাসিনার সঙ্গে তার যে পরিবেশ এবং পরিচিতি, এর কারণে তাকে দুর্ভোগ পোহাতে হবে। এবং এই সময়টিতে তিনি যদি শক্ত একটা ভূমিকা নিয়ে তিনি দাঁড়াতে পারতেন, এবং শেখ হাসিনা তাকে যে সুযোগ দিয়েছিলেন সেই সুযোগটিকে গ্রহণ করে তিনি যদি কাজ করতে পারতেন, তাহলে হয়তো সম্ভবত শেখ হাসিনার জন্য কিছুটা হলেও উপকৃত হতো। কিন্তু আফসোস যে শেখ হাসিনা তার দলের মধ্যে তাদের হাতে ক্ষমতা দিয়েছিলেন, যারা কিনা শেষ পর্যন্ত তার যে পালিয়ে যাওয়া, সেই পালিয়ে যাওয়াটাকে নিশ্চিত করেছিল। ফলে কাজেই শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন, এখন তার গ্রেপ্তার হওয়াটা সময়ের ব্যাপার। এবং তাই যদি হয়, তাহলে জাতীয় সংসদের ইতিহাসে আরেকটি যাকে বলা হয় কলঙ্কজনক অধ্যায় তৈরি হয়ে যাবে এর মাধ্যমে, যে একজন স্পিকার গ্রেপ্তার হয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। রাজনীতিতে যৌনতা বা সেক্সের যে প্রভাব, এটা নিয়ে আলোচনা করব। এটি দুটো বিষয় রয়েছে। বিয়ে শাদীর মাধ্যমে যে যৌনতা নারীর সঙ্গে পুরুষের, পুরুষের সঙ্গে নারীর, এবং সেটা কেন্দ্রিক যে ভালোবাসা, সে ভালোবাসার মাধ্যমে সারা দুনিয়াতে রাজনীতিতে কি হয়, এটি একটা প্রসঙ্গ। আরেকটি হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক। কর্তা ব্যক্তিরা যখন, রাজনীতির বড় বড় মানুষরা যখন এই ধরনের পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে, সেখানে কি ধরনের ঘটনা ঘটে। নারী এবং পুরুষের মধ্যে যে যৌন সম্পর্ক, সেই সম্পর্কের বাইরে পুরুষে পুরুষে সমকামিতা, নারীতে নারীতে সমকামিতা, এটাও রাজনীতির প্রাচীন একটি যাকে বলা হয় অপসংস্কৃতি। বহু রাষ্ট্র, বহু নগর রাষ্ট্র, বহু যুদ্ধ কেবলই মাত্র এই কারণে হয়েছে। এর বাইরে বিকৃত রুচি এবং বহুগামিতা। আপনারা জানেন যে বড় বড় রাজাবাদশা, তাদের হারেম থাকে, তারপর তাদের হাজার হাজার উপপত্নী থাকে, তারপরেও তাদের যৌন লিপ্সা শেষ হয় না। এজন্য প্রজাদের স্ত্রী, কন্যা, বোন, এমনকি মা, তাদেরকে ছিনিয়ে আনার জন্য রাজকীয় বাহিনীকে ব্যবহার করার ফলে কত বিদ্রোহ হয়েছে, কত ক্ষমতা হারিয়েছে কত মানুষ, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। সবার শেষে আলোচনা করব যখন সিংহাসনের একটা পর্যায়ে বা রাজনীতির একটা পর্যায়ে এই যৌনতা, বিশেষ করে নেতিবাচক যৌনতা খুব বেশি প্রবল আকার ধারণ করে, তখন সেখানে কি হয়। প্রথমে ইতিবাচক আলোচনা করি। যখন রাজার যৌন জীবন
শৃঙ্খলাবদ্ধ থাকে। তার স্ত্রী বা স্ত্রীদের প্রতি যখন তার একটা কমিটমেন্ট থাকে, তখন সেখানে তাজমহল তৈরি হয়ে যায়। তখন সেখানে ব্যাবিলনের ঝুলন্ত বাগান তৈরি হয়ে যায়। আপনারা তো তাজমহলের কাহিনী সবাই জানেন, হয়তো কেউ কেউ ব্যাবিলনের যে ঝুলন্ত বাগান সে সম্পর্কে হয়তো অনেকে জানেন না। এটি প্রাচীন দুনিয়ার একটি সপ্তম আশ্চর্যের একটি। ব্যাবিলন যে নগরী, এটি মরুভূমির মধ্যে। তো সেখানের রাজা দ্বিতীয় বা তৃতীয় নেবুকাদনেজার, খুব বিখ্যাত রাজা, তিনি বিয়ে করলেন, রানীকে আনলেন এমন একটা দেশ থেকে যে দেশে সবুজ ছিল, সবুজের সমারোহ ছিল। তো রানী তার প্রাসাদে আসলো, সব আছে কিন্তু সবুজ নেই। রানীর মন খারাপ। রাজা তখন তার প্রাসাদে একটি পাহাড় তৈরি করলেন। পাহাড়ের বাঁকে বাঁকে সে একটা বাগান, ঝুলন্ত বাগান তৈরি করলেন, কৃত্রিম বাগান, রানীর মনোরঞ্জনের জন্য, এবং সেখানে ঝর্ণার ব্যবস্থা করলেন ওই ব্যাবিলন নগরীতে। এটাকে বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য প্রাচীন জামানাতে। এরকম অসংখ্য ঘটনা প্রেমকে কেন্দ্র করে। পরকীয়া যদি বলেন তাহলে হেলেনের ঘটনা, ট্রয়ের যুদ্ধ, এর সাথে উল্লেখযোগ্য কোনো ইতিহাস নেই। মানে একজনের স্ত্রীকে সে প্রেমের জালে ফেলে অন্য রাজকুমার যখন তার রাজ্য থেকে ভাগিয়ে নিয়ে গেলেন, তার বিনিময়ে একটা নগরী সম্পূর্ণ জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হলো। আমাদের পাক ভারত উপমহাদেশে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে নূরজাহানের যে প্রেম, এই প্রেমের কারণে বাংলায় বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। এই প্রেমের কারণে দিল্লিতে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। পরে সেই প্রেম পূর্ণতা পায় এবং নূরজাহান সম্রাজ্ঞী রূপে ভারতে যে ইতিহাস তৈরি করে গেছেন, সেই ইতিহাস কেবলমাত্র ভারতবর্ষে নয়, সারা দুনিয়ার সাম্রাজ্ঞীদের ইতিহাসে এক অনন্য। একইভাবে যদি আপনি রানী প্রথম এলিজাবেথের কথা চিন্তা করেন, একজন পারভার্টেড ওম্যান, পুরুষদেরকে ধরে ধরে এনে সে তার যৌন লিপ্সা চরিতার্থ করত। একইভাবে সম্রাট নিরোর মা, ওই যে সেই নিরো, তার নাম ছিল অ্যাগ্রোপিনা, তিনিও এভাবে যাকে বলা হয় সেক্সুয়ালি পারভার্টেড ছিলেন। সমস্যাটা হলো যে ক্ষমতা এমন একটা জিনিস, সেখানে নারী যাক বা পুরুষ যাক, বৃদ্ধ কিংবা তরুণ, একেবারে অল্প বয়সে 12-13 বছর, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যৌনতা একটা পারভার্সনের পর্যায়ে চলে যায়। এভাবে চলছে, বহু যুগ ধরে চলছে। চলতে 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 আমাদের এই বাংলাদেশেও কিন্তু চলছে। হয়তো অবস্থার পরিবর্তন হয়েছে, আমরা অনেক কথা বলি না, অনেক কিছু করি না, কিন্তু চলছে। এখন এর ফলে কি হয়? প্রথমত, যেখানে রাজনীতির সাথে যারা সম্পৃক্ত লোকজন রয়েছেন, তারা এই যৌন যে সম্পর্কটি, এটি একটা যাকে বলে সীমার মধ্যে রাখেন, এটিকে কানুনের মধ্যে রাখেন, এবং সমাজের যে ট্র্যাডিশন রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের মধ্যে তারা রাখেন। তখন সেই রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আর রাজা স্বয়ং যদি সমকামী হন, রাজা স্বয়ং যদি সেই বহুগামী হন, রাজা নিজের স্ত্রীর পরিবর্তে যদি পরস্ত্রীর প্রতি মানসিকভাবে দুর্বল থাকেন এবং এই রোগ দ্বারা আক্রান্ত হন, মানে কিছু মানুষ আছেন, বিশেষ করে রাজাদের মধ্যে, নিজের ঘরে অনেক সুন্দরী স্ত্রী, দেখার মতো, আপনি সারা দুনিয়া যার প্রশংসা করবে, কিন্তু তার কাজের লোক কালু মিয়া, কালু মিয়ার স্ত্রী জরিনা বেগম, হাড় জিরে শরীর, দাঁত মাজে না, হয়তো দুটো দাঁতও পড়ে গেছে, কিন্তু রাজার
কেন জানি জরিনা বেগমকেই লাগবে। আপনারা যারা সাহেব বিবি গোলাম পড়েছেন, বিমল মিত্রের সে বিখ্যাত উপন্যাস, সেখানে এরকম একটা ঘটনা দেখতে পাবেন। তো এই রকম রাজা যখন কোনো একটা দেশে রাষ্ট্র ক্ষমতায় আসে, সেখান থেকে আল্লাহর যে বরকত, সেই বরকত চলে যায়। দ্বিতীয়ত হলো যে এইরকম রাজার, আপনি হয়তো জানবেন না, অনেক রাজার এরকম গোপন সম্পর্ক থাকে, কিন্তু আপনি বুঝবেন কি করে? বুঝবেন যে তার আশেপাশে আমির, ওমরা, পাইক, পেয়াদা বা তার যারা কিচেন ক্যাবিনেট, এই লোকগুলোর একটা বিরাট অংশ, তারা সবাই ওই রাজার চরিত্রের মতো চরিত্রহীন হবে। আশেপাশে উলিয়াল্লাহ থাকবে, গাউস কুতুব থাকবে, ভালো মানুষ থাকবে, কিন্তু রাজা তাদেরকে পছন্দ করবেন না। রাজা সবসময় পছন্দ করবেন যে সমকামী কোনো লোক পাওয়া যায় কিনা, তাকে ধরে এনে মন্ত্রী বানাতে হবে। রাজার হাত সঙ্গে হয়তো তার সমকামিতা নেই, কিন্তু সে অন্যভাবে সমকামী ঘেটুপুত্র রাখে, কিন্তু রাজা তাকে ধরে এনে বড় একটা মন্ত্রী বানাবেন। আবার ধরুন কেউ হয়তো আছে যার সেক্সুয়াল পারভার্সন পুরো দেশ জাতি জানে, এর বউ ভাগিয়ে নিয়ে যাবে, ওর যাকে বলা হয় ঘরে ঢুকে সে ধর্ষণ করার চেষ্টা করবে, সারাক্ষণ মেয়েদের সাথে, মহিলাদের সাথে সে হাঙ্কি পাঙ্কি এই জিনিসগুলো সে করবে, এবং তার কুখ্যাতির সীমা পরিসীমা নাই। মানুষ তাকে দেখলে সালাম কালাম শুভেচ্ছা বিনিময় তো দূরের কথা, তার দিকে তাকানো মাত্রই মনে করে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা। কিন্তু এই মানুষটি রাজার খুব কাছাকাছি চলে গেল। তো এরকম যখন আপনি লক্ষণ দেখবেন যে যত দুর্নীতিবাজ, যত চরিত্রহীন, যত আজে বাজে লোক সব রাজার চারিদিকে ঘুরছে, রানীর চারিদিকে ঘুরছে, সম্রাটের চারিদিকে ঘুরছে, তখন আপনি বুঝে নেবেন যে এই রাজা ভালো নয়। দ্বিতীয়ত হলো, এই রাজার কবল থেকে রাজ্য যত তাড়াতাড়ি রক্ষা পাবে, দেশের উপর আল্লাহর রহমত বরকত তত দ্রুত নাজিল হবে। এখন প্রশ্ন হলো যে এই ধরনের মানুষ কেন আসে, ক্ষমতায় কেন আসে, কিভাবে আসে? অনেকগুলো কারণ। প্রথম কারণ হলো যে সাধারণ মানুষদের মধ্যে এই ধরনের পারভার্সন, মন্দ অভ্যাস, বাজে অভ্যাস, এটা বেড়ে যায়। কখনো কখনো দেখা যাচ্ছে সাধারণ মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য তারা অকারণে অনেক আবেগপ্রবণ থাকে। তো সেই আবেগকে বোঝার জন্য, কখনো কখনো কোনো একটা দেশ জাতি সমাজকে ক্লিন করার জন্য এই ধরনের মানুষদেরকে পাদপীঠে আনা হয়, এবং এরা যখন সদল বলে সমাজ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, তখন তার ভিতর থেকে ভালো মানুষ বের হয়, ঈমান বের হয়, একিন বের হয়। আপনি হাজার বছর ইতিহাসে দেখবেন যে একজন একটা খুব বাজে লোক ক্ষমতা থেকে চলে গেছে, এবং তারপরেই অদ্ভুত সুন্দর একটা ভালো মানুষ চলে আসছে। একটা ছোট উদাহরণ দেই, যেমন ধরুন ইয়াজিদের পর ক্ষমতা এলেন মারওয়ানের পরে ক্ষমতা এলেন আব্দুল মালিক। তো আব্দুল মালিককে বলা হতো মসজিদের ঘুঘু। সারাক্ষণ তিনি শুধু মসজিদে পড়ে থাকতেন, কোরআন নিয়ে, হাদিসে, নামাজ কালাম নিয়ে। আর অন্যদিকে ইয়াজিদ যেটা করত, দুনিয়ার এমন কোনো এহেন কুকর্ম নাই তা সে করতো না। তার একটা যাকে বলা হয় রক্ষিতা ছিল। তো সেই রক্ষিতাকে নিয়ে কিছু হুজুর কথাবার্তা বললো যে এটা কি ধরনের কথা, রাজ্যের এত বড় ইসলামের রাজ্য, খলিফাতুল মুসলিমিন, সে কিনা এরকম একটা রক্ষিতাকে নিয়ে প্রকাশ্য রাজ দরবারে সবার সামনে যে হ্যাংলামো করে, এটা কি দেখা যায়? এ ধরনের কথাবার্তা যখন চলতে থাকলো, তখন ইয়াজিদ রাগ হয়ে
একদিন সেই তার রক্ষিতাকে মসজিদে পাঠালো। যারা সমালোচনা করেছে তারা এই রক্ষিতার পেছনে দাঁড়ালো, আর সেই রক্ষিতাকে বলল তুমি ইমামতি করো। চিন্তা করেন কত বড় দুর্বৃত্ত হলে এই কাজটি করতে পারে। সিমিলারলি আর একজন লোক, তার নাম সুলাইমান। তো সেই সুলাইমান হলো ওই যে ঘুঘু বললাম যে আব্দুল মালিক খুব ভালো শাসক ছিলেন, তার ছেলে, একেবারে ছোট ছেলে, আল ওয়ালিদের, খলিফা আল ওয়ালিদের ছোট ভাই। তিনি এরকম দুর্বৃত্ত, প্রচন্ড রকম দুর্বৃত্ত ছিলেন, হিংসুটে ছিলেন, খারাপ স্বভাবের মানুষ ছিলেন। যা হোক, এবং তার হাতেই কিন্তু উমাইয়া সাম্রাজ্য বলতে গেলে তছনছ হয়ে যায়। তিনি মোহাম্মদ বিন কাসিমকে খুন করেন। তার ভয়ে, মানে তার ক্ষমতা আসার আগে হাজ্জাজ বিন ইউসুফ মরে যায়। তারিক বিন জিয়াদকে তিনি মেরে ফেলেন, স্পেন বিজেতা। মুসা বিন নুসাইরকে তিনি বন্দী করেন। এরকম অসংখ্য কাজ, এবং খুব অল্প সময়ের জন্য তিনি ক্ষমতায় ছিলেন। কিন্তু তারপরে যিনি ক্ষমতায় আসেন তাকে বলা হয় দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজ। এরকম আসলে পৃথিবীকে ক্লিন করার জন্য, সাম্রাজ্যকে, দেশ কালকে ক্লিন করার জন্য, মন্দ মানুষের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মন্দদেরকে সমাজে আনেন, এবং তাদের মন্দ কর্ম সমাজে এমনভাবে প্রদর্শিত করে যে চারিদিকের মানুষ শুধু ঘৃণা করতে থাকে, এবং ঘৃণা করতে গিয়ে তারা পাগলের মতো আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাদের দেশে একজন মুমিনকে দাও, মুত্তাকিদেরকে দাও, পরহেজগারকে দাও, এবং জমিন বা প্রকৃতি তখন পরহেজগার লোকদের জন্য জায়গা করে দেয়, আর মন্দ লোকেরা পতনের অতলান্তে চলে যায়। তো এইভাবে আসলে রাজনীতিতে চলে। যেটা বলছিলাম যে রাজনীতিতে সেক্স বা যৌনতা এটা একটা বিরাট ব্যবসা কেন্দ্র, এটা একটা হাতিয়ার। এবং যে রাজা এই জিনিসগুলো প্রিভিলেজ দেয়, আপনি দেখুন এই যে আওয়ামী লীগ জমানাতে পাপিয়া কাণ্ড, কিংবা এরশাদ সাহেবের জমানাতে তার যে যৌনতা, সেই যৌনতা মানে জিনাত মোশাররফ থেকে শুরু করে কত মানুষের সাথে, এখন যারা জীবিত আছে আমি তাদের নাম বললাম না, অসংখ্য নারী, ভদ্র ঘরের নারী, প্রভাবশালী পরিবারের নারী, তিনি ছলে বলে কৌশলে যেভাবে পুরো সমাজটাকে যৌনতার দিকে ঠেলে দিয়েছিলেন, যার ফলে কি হলো, ইতিহাস তাকে ক্ষমা করেনি। শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন, কিন্তু তার কিছুই ছিল না। তিনি যেভাবে অপমানিত হয়েছেন এই সমাজে, যেভাবে লাঞ্ছিত হয়েছেন, তার দল এখন যেভাবে তছনছ হয়ে গেছে, এটা বলাই বাহুল্য। আবার আওয়ামী লীগ জামানাতে ধরুন অনেক নেতা ছিলেন যারা ওই পাপিয়া কাণ্ডের সাথে জড়িত। মানে সেই একজন মক্ষীরানী পাপিয়া, সে একটা 5 স্টার হোটেলে রীতিমতো একটা বালাখানা খুলে বসেছে, সেখানে মন্ত্রী যাচ্ছে, এমপি যাচ্ছে, আমলা যাচ্ছে, কামলা যাচ্ছে, এবং ওই সিন্ডিকেট যারা যেত তারাই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারিদিকে সারাউন্ডিংয়ে সবচেয়ে প্রভাবশালী লোক ছিলেন। এবং শেখ হাসিনা যাদেরকে বেশি বেশি পছন্দ করতেন তাদের একটা বিরাট অংশ চারিত্রিকভাবে ভীষণ রকম বাজে ছিল। অর্থনীতি, যৌনতা, মদ্যপান, দুর্নীতি, প্রত্যেকটা জায়গাতে 100তে 100 নম্বর দেওয়ার মতো অবস্থায় তারা ছিল। এবং এই লোকগুলোর কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এখন শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র কেমন এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু বাকি যারা আছেন তাদের মানে দুর্নীতি এবং কুকর্মের কথা মানুষের মুখে মুখে ফিরে। ফলে কি হলো, অনেক কাজ করেছেন শেখ হাসিনা, কিন্তু তার সেই কাজের ভিতর থেকে রহমত বরকত চলে গেছে। এবং যখন রাষ্ট্র ক্ষমতা চারিদিকে এভাবে যৌনতা থাকে, মন্দ মানুষের সমাবেশ থেকে, এবং আপনি খুঁজে দেখেন যে শেখ হাসিনার চারিদিকে একটা সিঙ্গেল লোক খুঁজে বের করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুষ খায় না, ভালো মানুষ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে দুর্নাম বদনাম নেই। 100 জন লোককে আপনি খুঁজে বের করেন তো আছে কিনা? সিমিলারলি আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করলেন কেন? তিনি যে চক্রটি গড়ে তুলেছিলেন, তিনি নিজের সহ অন্য সবাই,
আপনি কি তাদের যৌন জীবন সম্পর্কে ভালো কথা বলতে পারবেন? ব্যক্তিগত চরিত্র, নৈতিক চরিত্র, অর্থনৈতিক চরিত্র। ফলে কি হলো, তাদের সবার সারা জীবনের যে অর্জন, সেই অর্জনগুলো নষ্ট হয়ে গেল। এবং মাত্র 17 মাসের মাথায় কি পরিণতি ঘটল। তো সেই দিক থেকে এখন যারা আছেন তাদের চারিদিকে খোঁজ খবর নিন, এবং যদি দেখেন সব কিছু ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন অতীতের মতো, মহাকালের মতো ঘটনা ঘটছে, তাহলে কি পরিণত হবে সেটা আপনার আমার বলতে হবে না। কিংবা আগামীতে যারা ক্ষমতা আসতে চান তাদেরকে এই বিষয়গুলো খুব চমৎকারভাবে স্মরণ রাখতে হবে, তওবা করতে হবে, এবং নিজের নফস তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। মহান আল্লাহ আমাদের